সো আমরা হচ্ছে কি করব, ইনফিক্স টু প্রথমে একটা এক্সপ্রেশনকে ইনফিক্স থেকে কোথায় নিয়ে যাব, পোস্টফিক্সে নিয়ে যাব, তারপর পোস্টফিক্স থেকে ওটাকে ইভালুয়েশন করব। এটা হলো 6 নাম্বার চ্যাপ্টারে আমার আছে, কি 5 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, এখানে আমরা পাবো ইনফিক্স টু পোস্টফিক্সে কিভাবে করতে হবে, এই কাজটা আমার এইখানে রয়েছে। সরি, একটু বড় করে নিলাম। আমরা বেসিক কোড শুরু করে দেই। ইনক্লুড iostream space std। আচ্ছা, আমরা কি স্ট্যাকের কোড করেছিলাম? স্ট্যাক ইমপ্লিমেন্টেশন করেছিলাম? না স্যার। তাহলে তো স্ট্যাক ইমপ্লিমেন্টেশন করাটা আগে দরকার, কারণ হচ্ছে স্ট্যাক তো আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আসো আমরা আগে স্ট্যাকটা দেখে আসি। আচ্ছা, ডট সিপিপি দেইনি এই জন্য। আচ্ছা, 2020-09-15 স্টেপ পয়েন্টার। ওকে, সো এটা আগে আমরা ইমপ্লিমেন্টেশন করে ফেলি। এটা খুব বেশি টাইম লাগবে না আমাদের স্ট্যাকটা ইমপ্লিমেন্টেশন করতে। std আচ্ছা, সো আমরা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করব, যেটার মধ্যে থাকবে হচ্ছে, স্ট্রাকচারটার নাম হবে হচ্ছে স্ট্যাক। এটার মধ্যে একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে টপ। ঠিক আছে, টপ থাকবে। এটা একটা নোড টাইপের টপ। সো নোডটা কি জিনিস, আমাদের ওই ছাঁচটা। স্ট্রাক্ট নোড। সো এটার মধ্যে আমাদের জাস্ট ভ্যালু রাখলেই হচ্ছে। আমরা জাস্ট ধরো ক্যারেক্টার রাখি, কারণ হচ্ছে ওখানে আমাদের ক্যারেক্টার টাইপের রাখতে হচ্ছে। ওকে, আমরা জাস্ট ক্যারেক্টার রাখা দরকার নেই, ডাইরেক্ট স্ট্রিং রেখে দেই। ওকে, তাহলে বেটার, যেহেতু আমাদের স্ট্রিং ডেটা টাইপটা আছে। নোড আমাদের এখানে প্রিভ লাগবে আর কি। প্রিভ লাগবে কেন, একটু যদি বোঝার চেষ্টা করো। স্ট্যাকটাতে আমরা কি করি একটু যদি বোঝার চেষ্টা করো, তাহলে আমরা সাধারণত এই ধরনের একটা ছাঁচ তৈরি করলাম। ওকে, ছাঁচ তৈরি করার পরে আমাদের এই পাশে না, বরং সরি, আমরা যদি এরকম একটা ছাঁচ তৈরি করি, তাহলে এই পাশে প্রিভটা আমাদেরকে রাখতে হবে। আর একটা নতুন আসলো, সো আমরা এইভাবে রেখে এই প্রিভটা এখানে দিলাম। দেওয়ার পরে এটাকে বলে দিলাম তুমি এটাকে পয়েন্ট করো, কারণ আমরা দেখেছিলাম যে আমাদের জাস্ট আগেরটার পয়েন্টার দরকার, আগের কোন ডেটাটা আছে সেটার পয়েন্টার দরকার। সো টপ হবে হচ্ছে এটা। আর এদিক থেকে আমরা যেতে যেতে এখন যদি একটা পপ আসে তাহলে এটা বাদ হয়ে যাবে, আমরা এটাকে টপ হিসেবে মানবো, অর্থাৎ এটা প্রিভিয়াসে যে ছিল তাতে চলে যাব। আবার এইটা এখানে যখন একটা পপ আসবে তখন আমরা এটাকে বাদ দিয়ে দিব, এটার প্রিভিয়াস যেটা ছিল সেটাকে টপ করে দিব, এটাকে টপ করে দিব।
ঠিক আছে, আবার এটা যখন বাদ যাবে তখন এটার প্রিভিয়াস হচ্ছে নাল, সো আমাদের এটা এমটি হয়ে যাবে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার আর কি। সো আসলে আমরা সেই সেই ছাঁচটা আমরা তৈরি করলাম হচ্ছে এই তোমার নোটটা দিয়ে। ওকে, সো আমাদের নোড এখানে ভ্যাল ইকুয়াল টু একটা ইন্টি স্ট্রিং করে রাখি, প্লাস প্রিভ ইকুয়াল টু নাল করে রাখলাম। আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করে রাখি যেটা হচ্ছে নোড, ওকে, নোড স্ট্রাকচার গুলো এইভাবে করি, ফাংশন গুলো একটু এইভাবে করি। ওকে, এটার মধ্যে একটা প্যারামিটার থাকবে, ধরো স্ট্রিং এক্স, আমরা জাস্ট ভ্যাল ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু নাল। ওকে, স্যার স্ট্রিং টাইপে এটা আসলে কেন নিচ্ছে? স্ট্রিং টাইপের নিচ্ছি, ধরো আমাদের এখানে নাম্বারও রাখতে হবে, একটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, এই ইকুয়েশনের মধ্যে নাম্বারও থাকবে, সাথে থাকবে হচ্ছে তোমার ব্র্যাকেট থাকবে, প্লাস ইনটু, সব ধরনের জিনিসই তোমাকে রাখতে হবে। সো এই জন্য আমরা জাস্ট একটা স্ট্রিং টাইপের নিয়ে নিচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা যখন করব তখন স্ট্রিং থেকে কনভার্ট করে যাতে করতে পারি, তাই তো। আচ্ছা, এটা আমাদের অনেকটা সিঙ্গেল লিংক লিস্টের কাছাকাছি কাজ হবে এখানে। সো সিঙ্গেল লিংক লিস্টের ফাইলটা যদি আমরা একটু খুলে দেখি তাহলে আর হ্যাঁ স্যার ওই লিংক লিস্টে যে স্যার ইমপ্লিমেন্ট করে দিয়েছিলেন স্যার, হ্যাঁ ওইখানে আমরা স্যার ওই যে কনস্ট্রাক্টর কল করে স্যার আমরা ওই ভ্যালু আর নাল করছিলাম স্যার পয়েন্টার গুলো স্যার। হ্যাঁ, সো এক এই জায়গায় দেখলাম স্যার এভাবে না নিয়ে স্যার যেখানে ডিক্লেয়ার করা হয় ওইখানে আবার অটোমেটিক ভাবে মানে আরেক লাইন লেখা যে নাল করে দেওয়া হয়, তুমি কি স্যার সেম কাজই করে? সেম কাজই করে, অর্থাৎ তুমি এই যে ভ্যালটা এখানে যে ইকুয়াল করে কিছু একটা করতেছো বা প্রিভটাকেও ইকুয়াল টু নাল করতেছো, সেই সেইটা তুমি মেইনের বা যেখানে কাজ করবা সেখানেও করতে পারো আর কি। কিন্তু সেই জায়গায় হেডেকটা না রেখে আমরা জাস্ট নোড এটার মধ্যেই কনস্ট্রাক্টর হিসেবে আমরা এই কাজটা করে এখানে ফেলতেছি। তো স্যার ডিক্লেয়ার করার সাথে সাথেই তো স্যার নাল হয়ে যাবে স্যার। হ্যাঁ, ডিক্লেয়ার করার সাথে সাথেই নাল হয়ে যাবে। তোমার কি অন্য কোনো মানে কি বলে, অন্য কোনো সময় দরকার নাল করা? না স্যার ওইটাই স্যার আর কি স্যার। মানে ওইটা তুমি যদি আলাদা করতে চাও তাহলে করতে পারো, কিন্তু ওইটা শুধু শুধু আলাদা হেডেক রেখে তো আসলে লাভ নাই। আমরা এখানেও যেহেতু কনস্ট্রাক্টর আমরা পারি, যদি কনস্ট্রাক্টর না পারতাম তাহলে একটা ব্যাপার ছিল। স্যার আচ্ছা, বুঝতে পারছি স্যার। ওকে, সো এই নোড যেহেতু লিখেছিলাম এগুলো আসলে স্ট্রাকচারের ভিতরে লিখে ফেলেছিলাম, কিন্তু আসলে এটা হবে হচ্ছে নোডের ভিতরে, কারণ আমরা কনস্ট্রাক্টর তো নোডের লিখতেছি। আচ্ছা, এখন স্ট্যাক স্ট্যাকের কনস্ট্রাক্টরের মধ্যে একটা জিনিসই আমরা করব, সেটা হলো টপ ইকুয়াল টু নাল করে রাখবো। তার মানে যখন এটা ডিক্লেয়ার হবে টপে কেউ থাকবে না। আচ্ছা, এখানে আমার কিছু কিছু লাগবে, ধরো পুশ, একটা স্ট্রিং কে আমরা পুশ করলাম, জাস্ট এতটুকু হইলেই হবে, পুশ, তারপর হচ্ছে পপ। এগুলার অবশ্য ডাটা টাইপ দিতে হবে, ভয়েড পুশ, আর এটা হচ্ছে স্ট্রিং পপ। ওকে, সো শুধু টপটা তুমি দেখতে চাইতে পারো, সেক্ষেত্রে স্ট্রিং টপ, টপ তো এইভাবে দিলে হবে না, ওই এর সাথে মিলে যাবে। নোট নামে তো স্যার টপ আছে। হ্যাঁ, সো আমরা ধরো টিটা বড় হাতের দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা জাস্ট কনস্ট্রাক্টর কি বলে প্রোটোটাইপ লিখলাম। ওকে, আমরা এখন এই জিনিসগুলাই জাস্ট একটু ইমপ্লিমেন্ট করি। স্ট্যাকের আরো বিভিন্ন কাজ আসলে, মানে তুমি যে কনসেপ্টটা বুঝতে পেরেছো সেটা বোঝার জন্য আমরা আরো বিভিন্ন স্ট্যাক পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করার জন্য আরো বিভিন্ন কাজ করি, যেমন ধরো প্রিন্ট স্ট্যাক, পুশ নাই
হ্যাঁ, পুশ কি বললা? পুশ ফাংশন নাই? আমি কথাটা ঠিক বুঝতে পারতেছি না। মানে শেষে যে এড করার কোনো ফাংশন নাই? আচ্ছা, পুশ এটা প্রথমেই করে ফেলবো। পুশই তো অ্যাড করার ফাংশন। তুমি এটা তো দেখিনি আগে। অন্য কিছু চাচ্ছ? আচ্ছা, সরি সরি, এটা দেখিনি আগে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। স্যার পপের রিটার্ন টাইম স্ট্রিং, মানে এটা তো ডিলিট করবে, কিন্তু স্ট্রিং রিটার্নটা কেন করবে? এই টপটাকে রিটার্ন করবে আর কি, মানে অর্থাৎ যেই তোমার যেই এলিমেন্টটাকে পপ করলো সেই এলিমেন্টটাকে সে রিটার্ন করে দিবে। স্যার এই রিটার্ন করার আসলে গুরুত্বটা কি? মানে ওটা তো ডিলিট হয়ে গেল, এটাকে রিটার্ন করে আসলে মানে ওইটা তুমি এখন ধরো স্ট্যাকের মধ্যে অনেক কিছু পুশ করেছো, তো একটা জিনিস পপ করলে তোমার তো ওই জিনিসটা দরকার, তাই না? ওই জিনিসটার ক্যালকুলেশন করতেছো। ধরো আমাদের এই ইয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জায়গায় যদি চিন্তা করো, তাহলে তুমি এই যে যখন প্লাস কাজটা করতেছো, দুইটা জিনিস এখান থেকে পপ করতেছো, ঠিক আছে? 6 এবং 2 কে পপ করতেছো, পপ করে তো এটা ফেলে দিচ্ছ না, এই দুইটার উপর একটা অপারেশন করে তারপরে এটাকে রাখতেছো। এই দুইটা তো তোমার আসলে লাগতেছে। সো একটা পপ দিয়ে যদি তুমি ওই দুইটা এলিমেন্টকে পেয়ে যাও, মানে একটা পপ দিয়ে যদি এলিমেন্টটা সহ পেয়ে যাও, তাহলে বেটার না? তুমি এটাও করতে পারো যে টপ দিয়ে আগে এটাকে রিড করে তারপরে হচ্ছে তুমি পপ করে ফেলবা, পপটাকে ভয়েড রাখবা, সেটা করতে পারো। বাট আমরা ধরো একসাথেই রাখলাম। ওকে, সো স্ট্যাক কোলন দিতে হবে, তারপরে পুশ। আচ্ছা, সো একটু চিন্তা করতে থাকো যে পুশের ক্ষেত্রে কি কি কন্ডিশন আমাদের লাগতে পারে বা কি কি কন্ডিশন লাগবে। পুশ, পপ, এটা হচ্ছে string top stack top। ওকে, সো পুশের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, একটা হতে পারে যে তোমার টপ ইকুয়াল ইকুয়াল নাল হতে পারে। টপ ইকুয়াল ইকুয়াল নাল মানে হচ্ছে কোনো কিছুই নাই। ওকে, এটা একটা কেস। এছাড়া বাকি তো বাকিগুলো জেনারেল কেস হওয়ার কথা। সো আমাদের একটা নোড নিতে হবে, এটা হলো প্রথম কথা। নোড পুশ যে করব, কি পুশ করব সেটা তো একটা ব্যাপার। সো একটা স্ট্রিং নিতে হবে, ধরো এক্স নিলাম। নোড কারেন্ট, আমরা এইভাবে নোড কার নিয়ে তারপরে ইকুয়াল টু নিউ নোড, তাই তো? নিউ নোড, এটার মধ্যে আমরা এক্স কে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে টপ যদি নাল হয় তাহলে কি করব? টপ নাল হলে ডাইরেক্টলি টপ ইকুয়াল টু কার করে দিলাম, রিটার্ন। আর এটা যদি নাল না হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব সেটা কি, কারেন্টের প্রিভ ইকুয়াল টু করে দিব টপ, আর টপ ইকুয়াল টু কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে তুমি এটা করলেই তো আমার হয়ে যাচ্ছে নাকি? আর কিছু কি করা লাগতেছে কিনা পুশের ক্ষেত্রে? সম্ভবত আর কিছু করা লাগতেছে না। আচ্ছা, এখন এটাকে তুমি চাইলে আবার কোডটাকে একটু ছোট করা যায় কিনা সেই চিন্তা ভাবনা করতে পারো। ধরো এখানে আমরা দেখতেছি যে এইটা, এই টপ ইকুয়াল টু কার, ঠিক আছে? এটা আমার দুই ক্ষেত্রেই লাগতেছে। এটা শুধু এক্সিকিউট করা লাগতেছে, সরি, এটা শুধু এক্সিকিউট করা লাগতেছে যখন টপটা নাল না। তাহলে আমি এটা বলতে পারি কিনা, টপ নট ইকুয়াল টু যদি নাল হয় তাহলে তুমি এটাকে এক্সিকিউট করো, আর বাকি এটা তো অটোমেটিক্যালি এক্সিকিউট হবে এবং এই রিটার্নটা আমরা বাদ দিয়ে দিচ্ছি।
দেখো এটা বুঝতে পারলা কিনা, বা আমাদের এটা হয়েছে কিনা তুমি বলো দেখি। টপ যদি নাল না হয় তাহলে কারেন্টের প্রিফকে বলবো তুমি টপকে পয়েন্ট করো, ঠিক আছে, আর টপ ইকুয়াল টু কার হয়ে যাবে। এখানে কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পারলা কিনা এটা বলো দেখি। অর্থাৎ আমি প্রথমে এরকম একটা ছাঁচ তৈরি করলাম, এটাকে বলতেছি কার, তাই তো। টপ ধরো প্রথমে আছে কত, নাল, টপ প্রথমে নাল আছে, কারের তো এটা প্রিভিয়াস এরকম একটা কোনো কিছু তৈরি হলো, ধরো একটা প্লাস সাইন এটার মধ্যে আছে, স্ট্রিং তো একটা ধরো প্লাস সাইন আছে। এখন আমরা কি বললাম, টপকে বললাম মানে যদি কোনো কিছুই না থাকে, টপ কাউকে পয়েন্ট না করে, তাহলে আমাদের কি করতে হচ্ছে, এই কারেন্টটা যে তৈরি করলাম ডাইরেক্টলি টপকে বললেই হচ্ছে যে এই কারেন্টকে পয়েন্ট করো। অর্থাৎ টপটা যখন নাল, এই লাইন আর কি, টপটা যখন নট নাল, তার মানে এই এতটুকু এক্সিকিউট হচ্ছে না, শুধুমাত্র এই লাইন এক্সিকিউট হচ্ছে, টপ ইকুয়াল টু কারেন্ট হয়ে যাচ্ছে প্রথম ইয়েতে। সো টপ এই কারেন্টকে পয়েন্ট করতে থাকলো। ওকে, এবার আসো সেকেন্ড আরেকটা, আমরা যখন নতুন এলিমেন্ট তৈরি করলাম, ঠিক আছে, এরকম আছে, ধরো এটা 5 বা সামথিং লাইক দ্যাট। এখন টপটা কিন্তু নাল না, টপটা এই এইটাকে টপটা পয়েন্ট করতেছে, ঠিক আছে, টপ নাল না। সো আমার এটা এক্সিকিউট হবে, এটা যেহেতু আমার এই কন্ডিশন ফুলফিল করলো, সো এটা এক্সিকিউট হবে। আচ্ছা, কারেন্ট, আমরা এখানে কারেন্ট নাম দিচ্ছি কিন্তু এইটাকে, এটা আর কিন্তু কারেন্ট নাই, ওকে, এটা আগের কলে ছিল, সেই কলে হচ্ছে কারেন্ট। এইটা কারেন্টকে বললাম তোমার যে প্রিভ আছে, এটা তো প্রিভ, এই এটা, সো এই প্রিভকে বললাম তুমি আর নালকে পয়েন্ট করো না, তুমি এইটাকে পয়েন্ট করতে থাকো, এখানে এটা এক্সট্রা করলাম। এর পরের লাইনে, এই 35 নাম্বার লাইনে টপকে বললাম তুমি আর এটাকে পয়েন্ট করো না, তুমি এই কারেন্টকে পয়েন্ট করতে থাকো, ঠিক আছে, তুমি এই কারেন্টকে পয়েন্ট করতে থাকো বলে দিলাম। ওকে, সো এরকম করে তোমার যদি আমার আরো এলিমেন্ট ক্রিয়েট হয়, তাহলে তখন এটা চলে যাবে, এটা কার, ওকে, এটা প্রিভিয়াস, সো এটা পয়েন্ট করতে থাকবে, এটাকে আমরা বলবো যে তুমি এই টপকে পয়েন্ট করো এই লাইনে, টপ নট ইকুয়াল টু নাল, এটা তো যেহেতু নাল না, সো টপ নট ইকুয়াল টু নাল ওকে হচ্ছে, এবং এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, হওয়ার পরে এই টপ ইকুয়াল টু কারেন্ট, অর্থাৎ এটা আর এখানে পয়েন্ট করবে না, টপকে বলবো তুমি এটাকে পয়েন্ট করতে থাকো, এইভাবে করে যেতে থাকবে। এখানে তো আর পুশ করতে আর কোনো সমস্যা থাকলো না। বুঝতে পারলা কিনা, পুশটা বুঝতে পারলা কি করলাম? স্যার, হ্যাঁ বলো। আর নাল যদি হয় তাহলে আমাদের স্যার একটা কাজ করতে হবে শুধু, আর নাল না হলে হ্যাঁ দুইটা স্যার, কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পেরেছো, গুড। এবার আসো তাহলে আমরা পপে আসি। সো পপের ক্ষেত্রেও শুধু দুইটাই কেস, একটা হচ্ছে জেনারেল কেস, পপ করতে যখন এলিমেন্ট আছে তখন পপ করতে করতে যাব, আর যদি কোনো এলিমেন্ট না থাকে তখন আমাকে কি করতে হবে, আন্ডারফ্লো প্রিন্ট করতে হবে, এটা হচ্ছে একটা এক্সট্রা কেস। আর যখন একটা থাকবে এলিমেন্ট তখন আমার টপটাকে নাল করতে হবে, এটা অবশ্য অটোমেটিক্যালি নাল হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা কাজ শুরু করি। যদি নরমালি কি হবে, নরমালি পপ করার সময় আমরা নোড ধরো কারেন্ট ইকুয়াল টু নিলাম হচ্ছে টপ, টপের ঠিক আছে, টপটাকে নিয়ে নিলাম, টপটাকে বললাম তুমি টপ টপ ইকুয়াল টু দিতে হবে, টপ ইকুয়াল টু টপের প্রিভিয়াসটাকে এখন টপ করে দিচ্ছি। তারপরে আমরা কি করব, ডিলিট কার, কিন্তু এর আগে একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে একটা স্ট্রিং আমাদেরকে নিয়ে নিতে হবে, স্ট্রিং রেট ইকুয়াল টু কার, কারেন্টের ভ্যালুটা আমরা নিয়ে নিলাম, ওকে, এটা আমরা স্ট্রিং হিসেবে এটাকে এখানে পাস করে দিব।
সো রিটার্ন রেট করে দিলাম আর কারেন্টটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, সো এখন এই জায়গায় আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে টপটা কি নাল কিনা। যদি নাল হয় তাহলে কিছুই করার নাই, বলতে হবে আন্ডারফ্লো ওকে, এবং রিটার্ন। আচ্ছা, আর যদি ইফ টপ নেক্সট নাল হলেও আসলে খুব একটা সমস্যা নাই, এটা আলাদাভাবে হ্যান্ডেল করার খুব একটা প্রয়োজন নাই। টপ নেক্সট যদি নাল হয় তাহলে কিন্তু আমরা এই যে টপের প্রিভ থেকেই নালটা পেয়ে যাব, সেটা আলাদা কেস লেখার আসলে প্রয়োজন নাই। স্যার কার্ডটা তো লিঙ্কের কোনো অ্যাড্রেসে থাকতেছে না, তাহলে ওটা আলাদাভাবে ডিলিট করার কি দরকার? কোনটা কোনটা? এই যে ডিলিট কার্ড যে আমরা লিখলাম, এটা অ্যাকচুয়ালি কি দরকার? ডিলিট কার, এটা লেখার কি প্রয়োজন? জি স্যার। আচ্ছা, একটু ভিজুয়ালাইজ করি তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে। ধরো এরকম একটা চেইন আমরা যদি তৈরি করি, ধরো 5, তারপরে আছে ধরো 3, আরো দুই একটা করি, এটাকে পয়েন্ট করতেছে, এটাকে ধরো 9 একটা কিছু দিলাম। আচ্ছা, আমাদের টপ পয়েন্ট করতেছে এইটাকে, ওকে ফার্স্টে। এখন আমরা কার একটা নিলাম, নিয়ে এই কারকে বললাম তুমি এই টপকেই পয়েন্ট করতে থাকো। ঠিক আছে, এই যে 40 নম্বর লাইনটাতে আমি এটাকে বললাম এটা, ওকে। টপ নট ইকুয়াল টু নাল, মানে ইকুয়াল নাল হলে তো সেটা গেল, এখানে আমাদের কাজ নাই, এটা বাদ। এরপরে আসো, টপকে বললাম টপ তুমি তোমার প্রিভিয়াসকে পয়েন্ট করতে থাকো, অর্থাৎ তাকে বললাম তুমি আর এইটা করো না, তুমি তোমার প্রিভিয়াসটাকে পয়েন্ট করতে থাকো, ওকে। জি এইটা স্যার। এর মাধ্যমেই তো স্যার কার্ডটা হারায় গেল, মানে জাস্ট আমি ওইটাকে রিটার্ন করতে পারবো। আর মানে এখানে তো ওইটা গার্বেজ হিসেবে থেকে গেল, এরপর আমি যখন নিউ নোট কোথাও নিব, আমি তো ওটা ডাইনামিক্যাল আলাদা হবে, তো লিনিয়ার হওয়ার কোনো নিব। দরকার নেই। হ্যাঁ, কিন্তু তুমি জেনে থাকবে যে আমাদের সি বা সি প্লাস প্লাসে গার্বেজ কালেক্টর নামক কোনো আলাদা প্রোগ্রাম চলে না, যে এই যে তুমি মেমোরিটাকে তুমি কিন্তু জাস্ট কি করলা, ডিটাচ করে দিলা। এখন টপ দিয়ে তুমি এটাকে পয়েন্ট করতেছো, কিন্তু এই মেমোরিটা কিন্তু কম্পিউটারের মেমোরিতে কিন্তু এটা অকুপাই হয়ে আছে এবং জায়গা কিন্তু সে নিয়ে আছে। এটার জন্য যতটুকু জায়গা নেওয়া দরকার সে কিন্তু সেই জায়গাটা ফ্রি করে দেয় নাই, ঠিক আছে। যখন তুমি এই কার্ডটাকে ডিলিট করে দিবা তখন সে এই মেমোরিটাকে ফ্রি করে দিবে, ঠিক আছে। সো এখন একটা প্রোগ্রামের কথা চিন্তা করো যেখানে ডেইলি ধরো 10⁵টা এলিমেন্ট ইনসার্ট হয় এবং দিন শেষে 10⁵টা এলিমেন্ট ডিলিট হয়ে যায়, ঠিক আছে। সো তুমি যখন 10⁵টা এলিমেন্ট ইনসার্ট হলো, তোমার কিন্তু 10⁵টা মেমোরি ক্রিয়েট হলো, ওকে। দিন শেষে তুমি সবগুলা যখন আবার পপ করতেছো, এই পপ করার ফলে টপটা খালি সে আস্তে আস্তে একসময় নালে চলে আসতেছে, কিন্তু এই মেমোরি গুলা থেকেই যাচ্ছে, এগুলা কিন্তু আর ফ্রি হচ্ছে না। সে একদিনে কিন্তু তোমার দিন শেষে তোমার স্ট্যাকের মধ্যে কিছুই নাই, কিন্তু তুমি কিন্তু আসলে 10⁵টা মেমোরি ধরে আসো। তারপরের দিন আবার 10⁵, এরকম করে করে যদি আমি 1000 দিন এই প্রোগ্রামটা চালাই, সার্ভার কিন্তু আমরা সহজে রিস্টার্ট দেই না, সাধারণত সার্ভার সবসময় কি করে যায়, সার্ভিস দিয়ে যায়। সো আমরা যদি এখানে দেখা যায় যে ইনফ্যাক্ট 100 বা 10 মানে 100ও যদি গুণ হয়, 100 দিনও যদি যায়, দেখা যাবে 10⁵ মেমোরি কিন্তু আসলে মোটামুটি একটু, মানে সোজা কথা হচ্ছে তোমার এখানে কিছুই থাকার কথা না, কিন্তু তোমার একটা বড় মেমোরি তুমি এখানে ধরে আসো।
মানে স্যার মেমোরি টেপের শেষ প্রান্তে পৌঁছে গেলেও এটা আর নতুন করে নেওয়ার সময় এটা আর নিবে না। না, কারণ এটা তো তুমি ফ্রি করো না, এটা অকুপাই করা। সে তো জানে না কম্পিউটারের, যেহেতু আমাদের আলাদা কোনো গার্বেজ কালেক্টর নাই। জাভা বা এর ক্ষেত্রে এগুলো হবে, কিন্তু এখানে হবে না। কারণ হচ্ছে সি বা সি প্লাস প্লাস এরকম কোনো গার্বেজ কালেক্টর নাই যে সে দেখবে যে কোনটা কে আর পয়েন্ট করা হচ্ছে না, ঠিক আছে, বা কোন মেমোরিটাতে আসলে নরমালি কোনো ভেরিয়েবল দিয়ে আর রিচ করা পসিবল না, ঠিক আছে। এই জিনিসগুলা সে তো এখানে কোনো ট্র্যাক রাখে না। গুড কোশ্চেনটা করে ফেলেছো, ভালো করেছো। তো তুমি বুঝলা কিনা কি সমস্যাটা আমাদের? জি স্যার, বুঝতে পারছি। মানে ওইটা অকুপাইড হয়ে থাকবে, ওইটার কাজ নাই, তারপরে ওইটা মানে ফিল হবে। রাইট, রাইট, একদম রাইট বলেছো। যেহেতু পুশেরটাও ডিলিট করে ফেলতে পারে, পুশের যে কারেন্ট। পুশের ক্ষেত্রে কিন্তু আমরা মেমোরি ইনসার্ট করতেছি, ওখানে কিন্তু কোনো কিছু পপ যেহেতু করতেছি না, ওখানে কিন্তু ডিলিট করার ওয়ে নাই। অর্থাৎ নতুন একটা নোট তুমি ক্রিয়েট করতেছো, কিন্তু ওইটা কিন্তু ওই পুশ দিয়ে কিন্তু আর বাদ করতেছো না, বা বাদ করার আসলে কোনো দরকার বা কোনো ওয়েও নাই। আমরা বাদ করি, আমরা স্ট্যাক থেকে কোনো কিছু বাদ দেই শুধুমাত্র এই পপ দিয়েই, তাই না? তোমার কি কোনো কনফিউশন আছে? না, থাকলে একটু বলে ফেলো। আমি ভাবছিলাম যে টেম্পোরারি এটা, ভাবলাম এটা তো আর টেম্পোরারি না। না, এটা টেম্পোরারি না। রাইট, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। এভাবে কোশ্চেন করে ফেলবা, হয়তো মানে বোঝার থাকতে পারে। তো তোমার কনসেপ্টটা তো ক্লিয়ার হলো। ওকে, এখন আসো আমাদের টপ, তাই তো? যদি ইফ টপের ক্ষেত্রে জাস্ট একটা জিনিসই চেক করতে হবে, টপ যদি নাল থাকে তাহলে আমাকে কি বলতে হবে? বলতে হবে যে stack is empty. ওকে, তারপরে রিটার্ন করে দাও। রিটার্ন কি করব? রিটার্ন ধরো নাল কিছু একটা রিটার্ন করে দিলাম, বা এখানে এভাবে নালও চাইলে রিটার্ন করা যায়। নাল কি রিটার্ন করা যায়? যাওয়ার কথা, জিরো। যাই হোক, আমরা সেফ সাইডে থাকি, এমটি স্ট্রিং রিটার্ন করে দিলাম। ওকে, এছাড়া রিটার্ন করে দিলাম হচ্ছে টপ। টপ তো এইভাবে রিটার্ন করা যাবে না, কারণ টপটা কি? টপটা হচ্ছে একটা ছাঁচ, তাই তো, একটা নোট টাইপের জিনিস। কিন্তু আমার রিটার্ন করতে হবে একটা স্ট্রিং। সো আমরা রিটার্ন করব হচ্ছে এই টপের ভিতরে কি আছে, ভ্যাল যে আছে, এটা রিটার্ন করে দিয়ে দেব। ওকে, আচ্ছা, তারপরে তোমার এই প্রিন্ট স্ট্যাক এগুলা তোমরা করতে পারবা। আরো একটা জিনিস সাধারণত থাকে, বুল এমটি, ঠিক আছে। এটার মানে হচ্ছে স্ট্যাকটা কি এমটি কিনা। সো এটা যদি আমরা একটু ইমপ্লিমেন্ট করে রাখি, বুল এমটি, অর্থাৎ স্ট্যাকটা কি এমটি কিনা। সো তুমি জাস্ট একটা জিনিসই করতে পারো এখানে, মানে খুবই সহজ জিনিস এটা। স্ট্যাক টপ, লেখেন নাই, হ্যাঁ, এমটি আচ্ছা, এর লেখি নাই, গুড গুড, থ্যাংক ইউ। স্ট্যাক এমটি টপ, টপ, টপ ইকুয়াল নাল, সরি, টপ ইকুয়াল নাল। আচ্ছা, এতটুকু রিটার্ন করে দিলেই হবে, তাই কিনা বলো দেখি? টপ যদি নাল হয় তাহলে এই কন্ডিশনটা কি হবে? ট্রু হবে। ওয়ান রিটার্ন। তখন ওয়ান রিটার্ন করতেছে যে হ্যাঁ এটা এমটি। ওকে, আর যদি টপটা নাল না হয় তার মানে আমার কিছু এলিমেন্ট আছে সেটা এমটি না। তোমার কাছে মনে হচ্ছে যে এই যে টপ ইকুয়াল নাল, এই যে ছোট ছোট কাজ, এগুলা তো আমরা ওখানে ডাইরেক্টলি করে ফেললেই পারি, এখানে আবার ফাংশন লেখার প্রয়োজন কি? কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে এই ফাংশনটা লেখার কারণে তোমার কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে। যেমন ধরো তোমার স্ট্যাক c++.com এ যে যদি দেখো, স্ট্যাকের যে লাইব্রেরি ফাংশনটা stl-টা আছে, সেখানে ওই ধরনের এমটিটা আছে। এখন তুমি তো জানো না যে ওইটার ভিতরে, ওই এমটির ভিতরে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করা। ধরো এখানে আমরা টপ নাম দিয়েছি, তারপরে ওইখানে আসলে কোনটা দিয়ে তোমাকে নাল বোঝাচ্ছে বা কোনটা দিয়ে কি বোঝাচ্ছে, সেই আন্ডারলাইন যে কোডটা, সেটা কিন্তু আমরা জানি না। এখন ধরো যে স্ট্যাক ইউজ করবে
সে আমাদের এই ধরনের স্ট্যাকের একটা ইনস্ট্যান্স সে তৈরি করবে, স্ট্যাকের ইনস্ট্যান্স তৈরি করবে, তারপর এখান থেকে ওই ওই নামটা ধরে বিভিন্ন ফাংশন কল করবে। আমার ইন্টারনালি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করছি না করছি এটা কিন্তু তার মোটেই জানার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে করি তাইলে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। স্ট্যাক ধরো এসটি একটা নাম নিলাম, ওকে। সো এইভাবেই নাম দেই, ধরো পয়েন্টারই নেই, যেহেতু পয়েন্টার দিয়ে সব করতেছি স্ট্যাক, ওকে। সো এখন স্ট্যাকের ভিতরে কি কিভাবে কি হয়েছে না হয়েছে এই সমস্ত জিনিস আমার জানার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট এসটি এর ভিতরে পুশ করব 65 6 বাস, ওকে। সো তারপরে তুমি চাইলে এখানে সি আউট টপ ইকুয়াল টু দেখতে পারো, টপটা দেখতে পারো, টপ ওকে। তারপরে এসটি পুশ 105 সরি 105 যে কোনো কিছু আসলে পুশ করতে পারি, ওকে। দেন ধরো আমরা একটা ফর লুপ লিখি 0 1 2 3 4 চারটা জিনিস পুশ করেছি, তো পাঁচটা ধরো আমরা পপ করলাম সি আউট আই st ডট পপ, ওকে। মাঝখানে আর একটা জিনিস করা যায়, এখানে আমরা একটা দেখে নিতে পারি, সেটা হচ্ছে এমটি, ওকে। এটা ফার্স্টে একবার এখানে দেখে নেই, একবার আলাদা নাম দিতে পারি MT1 MT2 এবং শেষে যে একবার দেখতে পারি MT3। সো এটা আমরা একটু প্রিন্ট করে দেখি যে মোড ডাইরেক্ট নোড নিয়ে নিছি, বাড়ির ভিতরে বাড়ি রাখা তো পসিবল না, আচ্ছা এখানেও একটা ব্যাপার আছে। আচ্ছা সে কি বলতেছে, একটা স্ট্রিং রিটার্ন করতে হবে, তাই তো? স্ট্রিং এর ভিতরে আমরা এই ধরনের একটা কিছু রিটার্ন করে দিলাম, বান্ডার ফ্লোটা আসলে রিটার্ন করা যেত। কি সমস্যা, ডট দিয়েছি তাই তো, গ্রেট। আচ্ছা সব দেখি, ওকে। একটু ক্লিয়ার করে, ওকে। সেখানে যদি দেখো প্রথমে MT1, এখানে স্ট্যাকটা আসলে এমটি, সো এটা যখন কল করেছি স্ট্যাকটা MT1 এই জায়গাটায় এমটিটা 1 প্রিন্ট হচ্ছে, মানে এখানে আসলে স্ট্যাকটা এমটি, ওকে। সো তারপরের ইয়েতে আসো, আমরা পুশ করলাম 65, তারপরে পুশ করলাম 6, তারপরে পুশ করলাম প্লাস। সো এখন আমরা এখানে 74 নাম্বার লাইনে এসে টপটা প্রিন্ট করতেছি। সো টপটা কত দেখতে চাচ্ছি, টপটা যে প্লাস, সর্বশেষ যেহেতু আমরা প্লাস ইনসার্ট করেছি সো প্লাস পাচ্ছি। এরপরে আসো 75 নাম্বার লাইনে,
75 নাম্বার লাইনে empty2 empty2 তে স্ট্যাকে যেহেতু এখন অনেক জিনিসপত্র আছে stmt তে আমরা কল করে দেখতেছি যে এমটি কিনা, এটা 0 st2 ইকুয়াল টু 0 আসছে, তার মানে এখানে এমটি না। যেহেতু আমরা তিনটা এলিমেন্ট ইনসার্ট করেছি, সো এমটি না, এটাই ঠিক আছে। 76 নাম্বার লাইনে আমরা আবার 105 কে ইনসার্ট করলাম। এবার 77 এবং 78 নাম্বার লাইনে আমরা 5টা পপ করেছি পরপর। সো 0 থেকে 4 ইন্ডেক্সে আমরা জাস্ট একটা আই ইটারেট করে বোঝার জন্য যে কখন কোনটা কি হলো না হলো। সো এখানে যদি আসো তাহলে দেখবা 0 তে 105 সর্বশেষ ঢুকিয়েছিলাম, 105 এটা পপ হলো, তারপরে 1 পপ হলো, তারপরে 6 পপ হলো, হ্যাঁ, তারপরে 65 পপ হলো। ওকে, সো এইভাবে পপ হয়ে গেল এবং তারপরে লাস্টে যখন আবার একটা পপ আসলো তখন আসতেছে আন্ডারফ্লো। আন্ডারফ্লোটা কিন্তু এইখানে রিটার্ন হয়ে এখান থেকে প্রিন্ট হচ্ছে না, আন্ডারফ্লোটা প্রিন্ট হচ্ছে এইখানে যখন করা হয়েছে এই আন্ডারফ্লোটা কিন্তু প্রিন্ট হয়েছে। এবং এখানে একটা এমটি লাইন তুমি দেখতে পাচ্ছ, এটার কারণ হচ্ছে এই যে একটা আন্ডারফ্লোর পরে নিউ লাইন দিয়েছে, এটা এখানে চলে গেছে, আবার এখানে আসার পরে এই যে এখানে আসার পরে এটা যেহেতু এমটি স্ট্রিং প্রিন্ট করলো, তারপরে নিউ লাইন প্রিন্ট করলো, তার মানে তারপরে এসেছে, ঠিক আছে। সো তারপরে তোমার এই empty3 এখানে আমরা দেখতেছি যে এটা কি এমটি কিনা, এখন দেখতেছো 1 সে প্রিন্ট করলো, যে তার মানে হচ্ছে এমটি। এখানে যদি তুমি টপটা প্রিন্ট করতে চাও তাহলে কি হবে, টপটা যদি প্রিন্ট করতে চাও তাহলে কিছুই হবে না, জাস্ট সে দেখাবে যে এটা এমটি। অর্থাৎ স্ট্যাক ইজ এমটি বলবে আর কি, ঠিক আছে। টপটা প্রিন্ট করলাম, পরেরটায় বলো যে স্ট্যাক ইজ এমটি। ওকে, সো আমাদের স্ট্যাক আমরা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম। সো এখানে মেইন যে ফাংশনগুলো আমরা দেখিয়ে ফেলেছি, সাধারণত এই প্রিন্ট যে ফাংশনটা, এই প্রিন্ট স্ট্যাক, এটা আমরা ডিবাগের জন্য করেছি। ডিবাগিং এর জন্য বা তুমি জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা সেই জন্য তোমাকে অনেক ধরনের এই ফাংশন লিখতে হতে পারে এই স্ট্যাকের মধ্যে, কিন্তু বাস্তবিক এই কয়েকটা ফাংশন থাকে, সাধারণত পুশ, পপ, টপ, এমটি, এই জিনিসগুলো থাকে। তুমি আরো ভালো দেখতে পাবে যদি তুমি stackc++.com stackc++ এ যাও। ওকে, সেখানে গেলে স্ট্যাকের যে এটা এমটি সাইজ একটা আছে, সাইজও থাকে, টপ, পুশ, পপ, এই জিনিসগুলোই থাকে সাধারণত। সব টপ এগুলো তেমন ইউজ হয় না। ইনপ্লেস আসলে ওই তোমার ইনসার্ট পুশের মতো একটা জিনিস, তো প্রত্যেকটার মধ্যে গেলে তুমি আসলে দেখতে পাবা কিভাবে কোনটা ইউজ করে না করে। ওকে, এখানে পপটা সম্ভবত জাস্ট রিমুভ করে দেয়, কোনো কিছু রিটার্ন করে না, রিটার্ন ভ্যালু নান, প্যারামিটারও নান, জাস্ট এটা ডিলিট করে দিয়ে চলে যায়, যেহেতু ওই টপ দিয়ে সে অ্যাক্সেস করে কি বলে টপে কোনটা আছে সেটা তোমাকে দেখায়। এই যে দেখো এখানে হোয়াইলে সাধারণত স্ট্যাক এমটি হয়ে গেল কিনা সেটা চেক করে, যদি এমটি না হয় তাহলে এটা নিয়ে আরো কাজ করতে থাকবে। এই ধরনের জিনিসগুলোর জন্য সাধারণত ওই এমটি ফাংশনটা আমরা যে লিখলাম ভুল দিয়ে, এই ফাংশনটা সাধারণত এই কাজের জন্য ইউজ করা হয়, যে হোয়াইলের মধ্যে যতক্ষণ পর্যন্ত স্ট্যাকটা এমটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্যাকের এলিমেন্ট গুলো একটা একটা করে নিয়ে আমরা কাজ করব। এরকম কাজের সময় সাধারণত এই এমটি ফাংশনটা ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের পয়েন্টার দিয়ে এটা তো ইমপ্লিমেন্ট হলো। প্রিন্ট স্ট্যাক আমরা ইমপ্লিমেন্ট করিনি, এছাড়া তুমি আরো আর সাইজের জন্য কি আলাদা ফাংশন আছে নাকি জাস্ট গ্লোবাল ভেরিয়েবল দিয়ে প্রপার পুশের সময় কাউন্ট করে রাখবো? আলাদা ফাংশন লেখাটাই ভালো যদি তোমার সাইজ আসলে লাগে। যদিও স্ট্যাকের সাইজটা মানে দেখানোটা কতটুকু যৌক্তিক এটা একটা ব্যাপার, কিন্তু সাইজ রাখতে হলে তুমি আলাদা এরকম ফাংশন লেখাটাই বেটার। ওকে,
So, আসলে আমরা যে এত কষ্ট করে একটা স্ট্যাক তৈরি করলাম, এই স্ট্যাকটাকে আমরা রিইউজ করি। এটাকে বেটার হচ্ছে আমরা যদি একটা হেডার ফাইলে রেখে দেই, তাইলে সুন্দরভাবে আমরা এখানে ইউজ করতে পারবো। ধরো হেডার ফাইল একটা খুলি, সরি স্যার সাইজের ফাংশন লিখলে তো মানে আহ, আমার রিকার্সিভলি ওইটা একদম শেষ পর্যন্ত গিয়ে যখন না লাগবে তখন আমাকে রিটার্ন করতে হবে না? হ্যাঁ, কিন্তু এইখানে হচ্ছে ধরো আলাদা মনে হয় রেখে দেয় আর কি, এখানে বিগ অফ ওয়ানেই সম্ভবত অ্যান্সার দেয়, বুঝছো? অর্থাৎ ওই টপ যেরকম রেখে দিয়েছি ওরকম সাথে একটা ইন্টিজার রেখে দিল, খুব বেশি তো কষ্টকর কিছু কিছু না, এরকমই সম্ভবত করে আর কি। কারণ সি প্লাস প্লাস এসটিএল এর যে এগুলো আছে এগুলো আসলে মোটামুটি এফিশিয়েন্ট। কোথায় আসলাম? আচ্ছা, এরকম নাম না দিয়ে আমরা স্ট্যাক ডট এইচ এরকম নাম দিই, বা আরেকটু ই করে মাই স্ট্যাক করলে ভালো, কারণ স্ট্যাক যেহেতু একটা হেডার আছে। স্যার এটাকে আমরা হেডার ফাইল লিখতেছি। হ্যাঁ, হেডার ফাইল লিখতেছি, এটা থাকুক, সমস্যা নেই। হেডার ফাইলে আমরা জাস্ট ওই যে তোমার ওই আমরা যে স্ট্যাকটা লিখেছিলাম এই স্ট্যাকটার জিনিসটা আমরা এখানে নিয়ে আসলাম পুরাটা। ওকে, আমরা এই জাস্ট এই মাই স্ট্যাকটাকে যদি আমরা এখানে যেখানে ইভালুয়েশন করব এখানে যদি আমরা আমাদের মাই স্ট্যাকটা নিয়ে আসি, ঠিক আছে, মাই স্ট্যাক ডট এইচ। আচ্ছা, এখানে আসলে এটা হয় কিনা সেটার একটু প্রমাণ আমরা দেখে ফেলি। আমাদের মেইন ফাংশনে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি আমরা এখানে করি এবং সেম আউটপুট আসে, তার মানে তো আমাদের এটা দিয়ে হচ্ছে, তাই না? আমরা এটা করি, একটু দেখি। আচ্ছা, কি বলছে? আচ্ছা, সে এখানে এটা পাচ্ছে না। এখানে একটা ব্যাপার হলো, আমরা এই স্ট্রিংটা তো স্ট্রিং ডট এইচটা তো মানে স্ট্রিং ডট এইচ না, ইনক্লুড সরি স্ট্রিং, এটা তো আমরা করি নাই। String does not name a type. You mean std in. স্যার স্ট্রিং কি এসটিআর এর না নাকি এমনি? তাহলে তো ওই যে ইউজিং নেম স্পেস স্টুডিওটা ইউজ করতে হবে। অলরাইট, তো ভালো জিনিস ধরেছো। গুড, এই সুন্দর হয়ে গেছে, দেখছো? সো থ্যাংক ইউ, খুব দ্রুত ধরে ফেলতে পেরেছো। So, কি হয়েছে তা তো বুঝতেই পেরেছো যে আমরা এই স্ট্যান্ডার্ড নেম স্পেসটা ইউজ করতেছিলাম না, যার ফলে সে এখানে স্ট্রিংটাকে আসলে চিনতে পারতেছিল না। হেডার ফাইলে যে স্ট্রিংটা এটা এটা সে চিনতে পারতেছিল না। সো এইটা করার ফলে মানে এমনি যদি আমরা ইউজ করতাম, এই জন্য এসটিডি কোলন দিয়ে আসলে ইউজ করার নিয়ম ছিল।
যাই হোক, আমরা লিস্ট এবং এটা কেটে দিলাম। আমাদের এখন এখানে যদি আমরা কাজ করি তাহলে আমরা স্ট্যাকটা নিয়ে ডাইরেক্টলি কাজ করতে পারবো। একটা জিনিস দেখে নেই, এটা সি স্ট্যাক দিয়ে কাজ করে কিনা। সি মাই স্ট্যাক কাজ করতেছে না। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আমাদের মতো করে কাজটা করা শুরু করব। সো আসো, আমাদের মূল বইয়ে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেই জিনিসগুলো একটু বলা আছে। প্রথমে আমরা হচ্ছে মেইনলি ফাংশনে কাজ করতে ইচ্ছুক বেশি। এখানে আমরা জাস্ট ইনপুটটা নেওয়ার কাজটা করব এবং আউটপুট দেওয়ার কাজ, এগুলো আমরা মেইন ফাংশনে করব, আর বাকিগুলো আমরা এর ফাংশনে রেখে দিব। ধরো ইকুয়েশনে কতগুলা সিম্বল থাকবে সেটা আমরা আগে থেকে বলে দিতে পারি, মানে জিনিসগুলোকে নরমাল রাখতেছি, সিম্পল রাখতেছি। ওকে, ধরো আমাদের সরি আচ্ছা, ইকুয়েশন গুলাকে এখানে ধরো একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে তো নাম্বার নাই। আচ্ছা যাই হোক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো ধরো এই ইকুয়েশনটাই আমরা ওই এ বি এর জায়গায় বিভিন্ন নাম্বার বসিয়ে দিয়ে তারপরে আমরা করি। 19টা, এর মান ধরো 65, তারপরে আছে প্লাস, আমাদের কাজে ফিরে আসি। সো 1965 প্লাস 7 ইন্টু 85 মাইনাস যদি দেই তাহলে এটা হচ্ছে ধরো 16 ডিভাইডেড বাই 2 3, ওকে, তারপরে ব্র্যাকেট, তারপরে হচ্ছে ইনটু 25 ইনটু 99। একটু এই দিকটা একটু সিম্পলারই রাখার চেষ্টা করলাম। 2 দুগুণা 4, 4 দুগুণা 8। সো এটার রেজাল্টটা যাতে একটা পূর্ণ সংখ্যা হয় সেই দিকটাতে একটু খেয়াল রেখে এই জিনিসটা একটু সিনসিয়ারলি চুজ করলাম, আর বাকিগুলো একটু অন্যরকম দিয়েছি। সো নাম্বারটা মনে একটা নেগেটিভ কিছু আসবে, নেগেটিভ কিছু থেকে পজিটিভ কিছু করতে হলে জাস্ট এভাবে করে দিতে হয়, তাহলে আমার জিনিসটা পজিটিভ চলে আসবে। একটা নেগেটিভ জিনিসকে কিভাবে পজিটিভ বানাতে হয় দেখতে পারলে তো তোমরা। ওকে, সো আসো আমরা কেউ একজন পারলে এর মাঝখানে এটার রেজাল্টটা ক্যালকুলেট করে রাখতে পারো। আচ্ছা, আমরা এর মাঝখানে এটা একটু কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটা আমরা করব, কিন্তু তার আগে আমাদের তো কি নিতে হবে, ইনপুট নিতে হবে। সো ভেক্টর স্ট্রিং ভি int n cin n, so n for equal to 0 and less than n plus cin v I নিলাম ইনপুট। তারপরে সে যেটা করবে সেটা হচ্ছে ভেক্টর আকারে নেওয়াটাই বেটার। সে একটা ভেক্টর স্ট্রিং পাঠাক, যেটা হচ্ছে পোস্টফিক্স ইকুয়াল টু ইনফিক্স টু পোস্টফিক্স, ভিটাকে আমি পাঠিয়ে দিলাম। তারপরে আমার হচ্ছে রেজাল্ট, ইন্ট রেজাল্ট ইকুয়াল টু, আমি জাস্ট
eval postfix, অর্থাৎ postfix থেকে ইভালুয়েট করার জন্য আমরা এই postfix এটা পাঠিয়ে দিলাম, তারপরে রেজাল্ট চলে আসবে, আমরা এখানে প্রিন্ট করে দিব রেজাল্টটা কত, প্রিন্ট সরি প্রিন্ট না cout result equal to res, ওকে এভাবে লিখি। ওকে, ইনফিক্স টু পোস্টফিক্স কিভাবে করতে হবে আমরা সেটাতে আসি। ভেক্টর স্ট্রিং, আমাদের এখানে ভেক্টর যেহেতু ইউজ করতেছি আবার ভেক্টর একটা লাগবে, ফাইল vector string infix to postfix vector string in vector string rate return rate। ওকে, সো বলো দেখি এখন কিভাবে করব। আমাদের এখানে সুন্দরভাবে, যদিও তারা পলিশ নাম দিয়েছে, আমরা একটু আমাদের নেমিংটা হয়তো একটু বাজে হয়েছে। আচ্ছা 2010 কি আলভি? আচ্ছা, সো আমাদের, হ্যাঁ কিছু বলতে চাইলে বলে ফেলো। স্যার রেজাল্টটা ওই ইভালুয়েশন। আচ্ছা 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 2010। ওকে, তাহলে আমরা কোনো জায়গায় 9 যোগ করে দিতে পারি, তাহলে 2019 আসবে। ধরো শেষে আমরা একটু +9 করে দিলাম, এটা আমাদের 21 হয়ে যাবে। 2019 চলে আসবে। আচ্ছা, স্ট্যাকের ক্ষেত্রে আমরা হচ্ছে ধরো একটা এসটি নিলাম, বা এইভাবে নেই, st equal to new stack। ওকে, সো এখন আমাদেরকে কি করতে হবে, সাপোজ কিউ ইজ অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন। ওকে, আমরা এটাকে কিউ নেই, তারা এই অ্যালগরিদমের সাথে মিল রেখে আমরা ই করলাম পোস্টফিক্স ধরো পি, আমরা এটাকে পি নিতে পারি, সমস্যা নাই, তারা যেহেতু পি দিয়েছে এটার সাথে মিল রেখে পি 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 রাখলাম। ওকে, সো পুশ লেফট প্যারেনথেসিস অনটু স্ট্যাক। সো স্ট্যাকের মধ্যে আমাদের পুশ করতে হবে পুশ লেফট প্যারেনথেসিস। ওকে, লেফট প্যারেনথেসিস আমরা পুশ করলাম, তারপরে কি করতে হবে, and add q to the end of the queue। so q এর মধ্যে pushback করতেছি কত, রাইট প্যারেনথেসিস। এখন হচ্ছে কিউ কে আমরা লেফট টু রাইট স্ক্যান করে যাই ফর, আমরা একটু স্ট্যান্ডার্ড মানে আর একটু সুন্দর স্ট্যাক ইউজ মানে কি বলে ফর লুপ ইউজ করতে পারি। এক্স এটা হচ্ছে কিউ, তাই তো? এই ফর লুপ আগে ইউজ করেছিলাম কিনা আমার মনে নাই, সেই ফর লুপ আমরা ইউজ করতে পারি এখানে। সো সে কিউ এর প্রতিটা এক একটা করে বাম পাশ থেকে কি করতে থাকবে, রিড করতে থাকবে। ওকে, সো রিড করতে থাকবে আর আমরা পেতে থাকবো। সো আসলে 3 নাম্বার স্টেপে কি বলেছে, ইফ an operand is encountered add it to p। আচ্ছা,
if a left parenthesis is encountered, if an operator is encountered, ঠিক আছে, অপারেটর রাইট প্যারেনথেসিস লেফট প্যারেনথেসিস। সো লেফট প্যারেনথেসিস রাইট প্যারেনথেসিস তো আমরা এমনিতেই পেয়ে যাব, মানে ডাইরেক্টলি ইকুয়াল ইকুয়াল চেক করেই পেয়ে যাব। অপারেটর গুলাকে আসলে আমাদের আলাদাভাবে চেক করতে হবে। সো আলাদাভাবে চেক করার সময় অনেকেই একটা ধরো এই ধরনের আর বুলিয়ান, সেটে রেখে সেট কাউন্ট দিয়ে করলে হয়। হ্যাঁ সেটাও করতে পারো। আবার অনেকে ধরো ইজ অপারেটর এই ধরনের একটা ফাংশন করে নিতে পারো। string x return if x equal plus or x equal minus return true. Similarly into division to true, return true, return false. ওকে, অনেক ওয়ে আছে, যেটা বললা সেভাবেও করা যাবে। তো আমরা জাস্ট একটা ওয়ে ফাইন্ড করলাম, খুবই নাইভ ওয়ে। ওকে, সো ইফ ইজ অপারেটর, যদি এই এক্সটা একটা অপারেটর হয় তাহলে কি করব, অ্যাড ইট টু পি। পি এর মধ্যে অ্যাড করতে বলতেছে, অর্থাৎ পি ডট পুশব্যাক এক্স। আচ্ছা, এরপরে যদি if a left parenthesis is encountered, x equal left parenthesis মানে হচ্ছে এইটা, যদি encountered হয় push it to onto stack st dot push ডাইরেক্টলি রেফারেন্স ইনসার্ট করলাম। এরপরে আমরা, হ্যাঁ বলো। স্যার প্রথম শর্তটা তো অপারেন্ডের জন্য ছিল, এটা তো অপারেটরের জন্য হয়ে গেল না? গুড, তার মানে তুমি ধরতে পেরেছো। আচ্ছা, সো এটাকে আমরা পরে নিয়ে আসব, এখানে অপারেটরের কাজ কি হবে আমরা দেখব। তার মানে বাকিরা কি অ্যালার্ট ছিল না? লেফট ইফ এন অপারেন্ড ইজ এনকাউন্টার, তারপরে লেফট প্যারেনথেসিস গেল, তারপরে হচ্ছে অপারেটর, তাই তো? অপারেটর যদি এনকাউন্টার্ড হয় সেটা আমরা উপরে হ্যান্ডেল করেছি। রাইট প্যারেনথেসিস আসলে কি হবে, রাইট প্যারেনথেসিস এরটা আগে দেখে ফেলি, তাহলে আমাদের কাজ কমে আসবে। রাইট প্যারেনথেসিস repeatedly pop from stack and add to p until a left parenthesis is encountered. Okay, so এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে while st dot তো না, আমি এখানে ডট লিখে ভুল করেছি। টপ ইকুয়াল যদি হয় লেফট, যতক্ষণ পর্যন্ত লেফট প্যারেনথেসিস না আসতেছে, if a right parenthesis is encountered then repeatedly pop from stack থেকে পপ করতে থাকবো এবং p তে পুশ করতে থাকবো until a left parenthesis is encountered. ওকে, সেটা করতে থাকি। আমার p dot pushback st dot তো না, st pop,
ওকে, তারপরে হচ্ছে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, রিমুভ লেফট প্যারেনথেসিস। সো এসটি রিমুভ করতে হলে পপ। ওকে, সো গেল আমাদের লেফট প্যারেনথেসিস, রাইট প্যারেনথেসিস। অপারেটরটা উপরে হ্যান্ডেল করব এবং অপারেটরটা কি হবে সেটাতে আসতেছি। এছাড়া বাকি থাকেই হচ্ছে অপারেন্ড। সো এলস ওই অপারেন্ড হলে আমরা তো পি তে পুশ করে দিব, সেটা করলাম। সো অপারেটরের ক্ষেত্রে কি করতেছি একটু দেখি। অপারেটর যদি হয় রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক and add to p each operator which has the same precedence as or higher precedence than এত। তাইলে এই x এর চেয়ে, আচ্ছা x এর চেয়ে হায়ার প্রেসিডেন্স ফ্রম স্ট্যাক থেকে আমরা বের করতে থাকবো এবং p তে ইনসার্ট করতে থাকবো। সো এই ধরনের একটা আসবে, তবে এখানে আলাদা ভাবে লেখাই ভালো। তাহলে হোয়াইল কি হবে, এখানে একটা ফাংশন লিখে ফেলা ভালো। স্যার একটা হুম, ব্যাপার, এই যে পুশ ব্যাক করলাম আমরা যে 30 নাম্বার লাইনে, হুম। মানে এই হোয়াইল লুপের ভিতরে পি ডট পুশ ব্যাক এসটি পপ, এখানে তো আমি একবার পপ করলাম, পপ অপারেশনটা হচ্ছে, তারপরে রিটার্নও হচ্ছে, তারপরে আবার যে পপ করলাম, এটা কেন করলাম? এটার কথা বলতেছো? জি স্যার। এখানে ধরো এই যে আমরা বলছি যতক্ষণ পর্যন্ত লেফট ও আচ্ছা স্যার, এটা তো প্যারেন্থেসিসটা না ব্র্যাকেটের পাচ্ছি। বাইরে, মানে হোয়াইলের বাইরে, মানে লাস্টে হ্যাঁ, আমি আমাদের হ্যাঁ, এই পাশেরটাকে আমরা পপ করলাম, ঠিক রাইট, আছে? লেফট প্যারেন্থেসিসটাকে আমরা পপ করলাম। ওকে, অপারেটরটা আমাদের আগে ছিল হচ্ছে ট্রু আর ফলস, বুলিয়ান। এটাকে যদি আমরা বুলিয়ান না করে আমরা জাস্ট ইন্ট দিয়ে রিটার্ন করি, ধরো সর্বশেষ আমরা রিটার্ন করব 0, আর এইটার আমরা এখানে এটাতে 3 রিটার্ন করি, এটাতে 2 রিটার্ন করি, এটাতে 1 রিটার্ন করি। প্রেসিডেন্স ধরো যত বেশি হবে তত বেশি প্রেসিডেন্স। এটা যদি আমরা করি তাহলে আমাদের এখানে একটা সুবিধা পাবো। ইজ অপারেটর না দিয়ে আমরা অপারেটর প্রেসিডেন্স দিতে পারি, অফ প্রি অফ প্রি এই ধরনের একটা নাম দিলাম। ওকে, নামের ক্ষেত্রে আসলে আরেকটু সচেতন হওয়া উচিত, তবে আমরা আপাতত মূল কাজে ফোকাস করি, তাইলে সুবিধা। এটা মানে আমাদের এক ঢিলে দুই পাখি করতে যাচ্ছে আর কি, যে ওখানে এটার কাজটাও আমাদের হইলো, এটা কি অপারেটর কিনা সেটাও আমরা রিকগনাইজ করতে পারলাম, প্লাস এখানে যখন আমাদের কোশ্চেন আসবে যে কোনটার প্রেসিডেন্স বেশি কম সেটাও যাতে আমরা করতে পারি। সো এক্স এর চেয়ে সমান বা বেশি প্রেসিডেন্সের যারাই থাকবে তাদেরকে আমরা পপ করতে থাকবো। সো এখন গ্রেটার দেন ইকুয়াল অফ ফ্রি আমাদের টপ এসটি টপ আমরা দেখতে থাকবো যে এটা যদি আমাদের বর্তমান ইয়ের থেকে বেশি, টপ এর পরে একটা ব্র্যাকেট আছে, ওকে, এটা যদি প্রেসিডেন্সটা বেশি হয়, অর্থাৎ এখানে কি বলছে, রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক and add to p each operator on the top of stack which has the same precedence as or higher precedence than এই অপারেটরটা। সো এক্স এর চেয়ে হায়ার প্রেসিডেন্স অথবা সমান প্রেসিডেন্সের যদি কেউ থেকে থাকে অর্থাৎ স্ট্যাকের মধ্যে, সেগুলা কোথায় যেতে থাকবে, সেগুলা যেতে থাকবে হচ্ছে কোথায় বলো, রাইট, আমাদের পি তে চলে যেতে থাকবে। সো আমরা কি লিখতে পারি, পি ডট পুশব্যাক এসটি পপ, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন কথা হচ্ছে এক সময় ধরো কোন একটা অপারেন্ট অকার করলো, তাইলে এখান থেকে আমরা 0 পাবো, তখন দেখবো যে 0 আসলে এটার চেয়ে ছোট, তো তখন আমরা বাইরে চলে আসব।
ওকে, ইভেন লেফট প্যারেনথেসিস বা রাইট প্যারেনথেসিস যদি আসে তাহলে এখান থেকে আমরা রিটার্ন করবে 0, তো তখন বাইরে চলে আসবে। সো আমাদের এটার মধ্যে জাস্ট একটা জিনিসই পরে করতে হবে, সেটা হলো এসটি তে একটা পুশ করতে হবে। কি পুশ করতে হবে? আমাদের এই এক্সটাকে পুশ করে রাখতে হবে। এই হচ্ছে কাজ। সো আমরা এখানে ওই ব্র্যাকেট যে ছিল সেটা আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। বুঝতে পারলা কিনা কি হলো এখানে? এটার কাজটা কি হলো বুঝতে পারলা? এটা দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমরা শিওর হচ্ছে যে এটা একটা কি, এটা একটা অপারেটর, ঠিক আছে? তো এখান থেকে শিওর হচ্ছে এটা একটা অপারেটর, কারণ অপারেটর না হলে এখানে 0 রিটার্ন করবে, ইফ থেকে এই কন্ডিশনটা ফুলফিল করবে না, নিচে চলে যাবে। এখন আসলে এই অপারেটর যদি হয়ে থাকে তাহলে এটার অবশ্যই একটা প্রেসিডেন্স আসবে, 1 2 3 কোন একটা প্রেসিডেন্স আসবে। সো এই প্রেসিডেন্সটার সাথে আমরা এখন আমাদের যে স্ট্যাক আছে এই স্ট্যাকের মধ্যে টপে যে আছে তার প্রেসিডেন্সটা চেক করব, ঠিক আছে? সে যদি কোনো অপারেটর হয়ে থাকে তাহলে তো এই 1 2 3 এর কোনো একটাই আসবে, এবং সেটা যদি এই আমাদের বর্তমান অপারেটরের চেয়ে বেশি হয় বা সমান হয় তাইলে আমরা কি করব, তাকে পপ করতে থাকবো এবং আমাদের পি তে রেজাল্টে পুশ করতে থাকবো। আর যদি এইখানে কোনো প্যারেনথেসিস হয় বা অপারেন্ড হয় বা অন্য কোনো কিছু হয়, অথবা আমাদের বর্তমান অপারেটরের চেয়ে কম কোনো কিছু হয়, তাহলে এখানে আইদার 0 আসতেছে অথবা এটার চেয়ে কম কিছু আসতেছে। 0 আসতেছে ওই লেফট রাইট প্যারেনথেসিস প্লাস হচ্ছে তোমার আরো অপারেন্ট অপারেন্ট এগুলো যা আছে সবগুলোর জন্য আসতেছে 0। সো আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। ওকে, সো এইটা করে আমরা, আমাদের তো আর কোনো কাজ কি বাকি রইলো? আর কোনো কাজ কি বাকি আছে বলো দেখি? এখানে হচ্ছে অপারেটর হ্যান্ডেল করলাম, লেফট প্যারেনথেসিস রাইট প্যারেনথেসিস আর অপারেন্ড, শেষ লাইনে এসে আমরা অপারেন্ড হ্যান্ডেল করলাম। ওকে, এখন আসো আমরা আমাদের ইভাল পোস্টফিক্স, জাস্ট আপাতত ইন্ট রেজাল্টটা ইন্টিজার ধরে নিয়েছি। এখানে তুমি ফ্লোটিং পয়েন্টও আসতে পারে, ফ্লোটিং পয়েন্ট করতে পারো। আমরা আপাতত ধরে নিয়েছি যে রেজাল্টটা ইন্টিজার রেজাল্টই আমরা অ্যাকসেপ্ট করতেছি এই জন্য। ওকে, পোস্টফিক্স। ওকে, এখানে একটা ভেক্টর পাঠানো হচ্ছে, ভেক্টর স্ট্রিং। আচ্ছা, এটা করার জন্য যে অ্যালগরিদম, আমরা সেই অ্যালগরিদমটাতে চলে যাই, সেটা আমাদের উপরে। এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে add a right parenthesis at the end of the p. So the algorithm finds the value of the arithmetic expression p. So arithmetic expression p আমরা এটার নাম দিলাম p. Okay, add a right parenthesis at the end of the p. p dot পুশব্যাক, এটাকে সেন্টেনিয়াল বলে আর কি। এটা রাইট প্যারেনথেসিসও করতে পারি, অন্য যে কোনো কিছুও করতে পারি। এই যে আচ্ছা, ওইটার পাশে তো লেখাই আছে দিস সেন্টিনেল। স্যার এটা এক্সট্রা। এটা এক্সট্রা, অর্থাৎ লাস্টে আমরা হোয়াইলের মধ্যে চেক করতে থাকবো কতক্ষণ এটা আসছে। এটা যদি এসে পড়ে তাহলে শেষ আমাদের কাজ। ওকে, at the end of the p. Okay, scan p from left to right and repeat এত। আমাদের এখানে ভেক্টরের মধ্যে যদি আমরা চালাই তারপরে আসলে এটা মানে একটা রেজাল্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে, এরর যদি না থাকে তাহলে তো একটা রেজাল্ট চলে আসার কথা এমনিতেই, অ্যাড করার দরকার হওয়ার কথা না। ওকে, স্ট্রিং এক্স আমাদের পি তে আমরা দেখি। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো if an operand is encountered, if এটা যদি অপারেন্ড হয় তাহলে স্ট্যাকে রাখতে হবে। সো আমরা স্ট্যাকটা একটু কি করি, স্ট্যাক এসটি। আচ্ছা, লাস্টে মনে হয় আমরা ওখানে স্ট্যাকটা ডিলিট করে নেই, তাই তো?
একটু স্ট্যাকটা এখানে ডিলিট করি, নাহলে আমাদের এই জিনিসটা আসলে পরিপূর্ণ হবে না, কারণ আমাদের তো পরে আর দরকার নাই। ডিলিট এসটি, সরি, নিউ স্ট্যাক। ওকে, এক্স যদি ইজ এন অপারেন্ড যদি হয়, অপারেন্ডের পরে অপারেন্ডেরটা পরে আসি, আগে অপারেটরটা হিসাব করি। অপ্রি যদি অপারেন্ড হয়, সরি, অপারেটর যদি হয় তাহলে কি করব সেটা আমরা দেখি। অপারেটর যদি হয়, রিমুভ টপ টু এলিমেন্টস ফ্রম দ্য স্ট্যাক। দুইটা আমি ইন্ট এক্স এবং ওয়াই দুইটা নিলাম। সো এক্স ইকুয়াল টু st, এক্স তো স্যার ফর লুপে ইউজ করছে একবার। রাইট রাইট, ওকে। সো তোমার এখানে yz নাম দেওয়া যেতে পারে। গুড। আর এক্স এর আগে এম%, এক্স এর আগে এম%, আচ্ছা ওটা আগেরটাই কি এম% দিছিলাম? দিছিলাম, আচ্ছা ওকে, খুব সরি। st, তারপর আমরা কি করব, পপ। এখানে ওই এর সাথে মিল রেখে এ বি রাখি নামটা, তাহলে মনে হয় সুবিধা। প্রথমটা পপ করলে এ ইজ দ্য টপ এলিমেন্ট, এ ইজ দ্য টপ এলিমেন্ট, এবং বি ইজ দ্য টপ এলিমেন্ট। হ্যাঁ স্যার এবি ডেটা টাইপটা স্ট্রিং হবে না? এবি ডাটা টাইপটা স্ট্রিং হবে, তবে আমরা এখান থেকে এটাকে ট্রান্সফার করে ফেলতে পারলে ভালো। ঠিক আছে, তো এটা কোন একটা ই করে ফেলি, ধরো ইন্ট str টু ইন্ট, এরকম একটা ফাংশন যদি আমরা লিখে ফেলি, স্ট্রিং s int rate equal to 0, rate equal to 0, so আমরা for, sorry, স্যার এটুআই দিয়ে করতাম, আর অপারেন্ট গুলোর জন্য আলাদা করে করতাম। অর্থাৎ বলতেছো আইটোয়া বা ওই ধরনের ফাংশন আতই দিয়ে করার জন্য? আতই অনেক জায়গায় পাওয়া যায় না, এই জন্য আমরা আসলে এই ধরনের একটা ইয়েতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। মানে অনেক ক্ষেত্রেই কিন্তু আতইটা কাজ করে না। আচ্ছা আচ্ছা, এইভাবে না করে নর্মাল নর্মাল ইয়েতে করি, নর্মাল ফর লুপ করি। ডট সাইজ i প্লাস প্লাস, এখানে একটা ব্যাপার হলো আমরা এখানে রেট ইকুয়াল টু 10 এটা করলে সমস্যা আছে। হ্যাঁ সমস্যা আছে, রেট ইকুয়াল টু 10, রেট প্লাস ইকুয়াল আমাদের হচ্ছে এস আই মাইনাস 0, রাইট? ওকে, কোনো ভুল হলে বলো। রিটার্ন 0, আচ্ছা রিটার্ন 0 রাখলাম, এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত গেলাম। অবশ্য এখানে ওই এটা রাখলেও সমস্যা হতো না, ফর ইচ লুপটা রাখলেও সমস্যা হতো না। যাই হোক, করে ফেলছি তো, এক ধরনের করেই ফেলছি। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমরা যেটা করব সেটা হলো একবারে ডাইরেক্ট কল দিয়ে দিলাম str টু int,
st push সরি push পুশ করার জন্য আমাদের আবার করতে হবে হচ্ছে int to str b আবার আরেক স্যার টু ঝামেলা স্ট্রিং ইউজ করা যায় না স্যার? টু স্ট্রিং তো কাজ করে না। জি স্যার। গুড। টু স্ট্রিং এভাবেই তো লেখে সিতে নাকি? স্যার আন্ডারস্কোর দিতে হয় মেবি টু এর পরে। টু এর পরে লাস্ট ইউজ করেছো কেউ? মানে সঠিক এটা জানো কিনা? আমি অনেকদিন যাবত সি এরটা তো ইউজ করি না। এখন ঠিক আছে। এসটা কি বড় হাতের না? জি জি স্যার, এসটা বড় হাতের, এস ছোট হবে। হ্যাঁ এসটা ছোট হাতের হবে। স্যার আমি যতখানি জানি তাই বড় হবে। হাতের বড় হাতের। আচ্ছা এটা আমরা কম্পাইল করতে গেলেই তো বলবে না ওরা ছোট আমার হাতের না বড় কম্পাইলার হাতের। বলতেছে এটা বড় হাতের হবে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা সো এখানে তো আমাদের অপারেশনটা করতে হবে। অপারেশনটা করা তো আরেকটা একটু ব্যাপার, সেটা হচ্ছে আমার রেজাল্টটা একটা জায়গায় রাখতে হবে। সো ইফ int do operation int a into b string x, okay, if x equal যদি মাইনাস হয় তাহলে return b minus a into divide plus, okay, so plus হচ্ছে divide তো হচ্ছে into, ওকে আর একটু বেশি সময় নিচ্ছি, আই এম সরি। আচ্ছা b টু দি পাওয়ার a যদি হয় তাহলে আমরা কি করব, তাইলে int rate equal to তোমার 1 ধরলাম for int I equal to 0 I less than b না a to b to the power a। স্যার পাও ফাংশন ইউজ করলে হবে না? ফাংশন তো ঘাপলা জানো না? লং এ টাইপ কাস্ট করে দিলে মনে হয় মানে কোনো না কোনো জায়গায় তো আসলে এরর আসবে তাই না? পাওয়ার ফাংশন লং এ টাইপ কাস্ট করলেও তো অনেক ছোট রেজাল্টের জন্য কিন্তু অনেক সময় ভুল আসে, সেটা তোমরা এনকাউন্টার করেছো কিনা? ফ্লোটিং পয়েন্ট মানেই তো ঘাপলা, আমরা আমাদের রেজাল্টে আপাতত কোনো ঘাপলা রাখতে চাচ্ছি না। আচ্ছা বি টু দি পাওয়ার এ যদি হয় তাহলে বি টু দি পাওয়ার এ হয়েছে না, রিটার্ন রেট করে দিলাম। ওকে সো আমাদের আপাতত এই চার ধরনের এই তো আছে। সো ডু অপ a b x, ওকে সেটা হলো অপারেটর যদি আমরা পাই তাহলে কি করব সেটা, তাই তো? সো তারপরে আসে হচ্ছে অপারেটর বাদে আর কি আছে, অপারেটর আর অপারেন্ড, এছাড়া যদি লেফট প্যারেনথেসিস পাই, ইফ লেফট প্যারেনথেসিস if left parenthesis occurred, if x equal left parenthesis আমরা ব্রেক করে যেতে পারি, দেন যেটা করতে হবে delete st return
রিটার্ন হচ্ছে আমার সরি int rate equal to st pop st pop return rate আচ্ছা এখানে হচ্ছে else এছাড়া আর থাকে হচ্ছে অপারেটর সরি অপারেন্ড থাকলে ডাইরেক্টলি স্ট্যাক st push x বলো নিচে st pop কে তোমার ইন্ট বানাতে হবে। রাইট ভালো কথা বলেছো আমাদের সেটা করার জন্য str2 int লাগবে সরি দেখি কয়টা এরর পাওয়া যায় কিছু এরর তো পাওয়া যাবে টু স্ট্রিং সে আমাকে বলতেছে টু স্ট্রিং ওয়াজ নট ডিক্লেয়ার্ড তাহলে টু স্ট্রিং কি ছোট হাতের দিয়ে দেখি কি বলে তাও তো বলবে নট ডিক্লেয়ার্ড নাকি তো এই গেল আমাদের লাইন আচ্ছা ছোট হাতেরই দেখি সে মাইন্ড করতেছে না আচ্ছা দেখি এখন এটা রান করে একবারে রান করার কথা না কি ব্যাপার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আচ্ছা সব মিলে 19টা হলো কারণ কি আমরা ওই সময় একটি ভুল আমি ওই সময় ভুল গুনেছিলাম আচ্ছা এখানে একটা প্যারেনথেসিস মনে হয় কোন জায়গা দিয়ে বাদ গেছে এইদিকে একটা প্যারেনথেসিস বাদ গেছে তাই তো এই যে এখানে 25-এর পরে এখানে একটা প্যারেনথেসিস আছে সরি সরি কোন একটা জায়গায় সর্বনাশ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এটা ডিবাগ করাটা একটু কঠিন ব্যাপার str2 ইন্ট সমস্যা হয়েছে এটা যে রিটার্নটা বাইরে না দিয়ে লুপের ভিতরে দিয়ে দিচ্ছে। str2 কোনটার কথা বলছো str2 int ফাংশন এটা এটা যেখানে ডিক্লেয়ার করে উপরে যেখানে বানাইছি এটা আচ্ছা আপনি ঠিক করছেন। আচ্ছা আমরা জাস্ট দেখে নেই আমাদের আগের ফাংশন প্রথম ফাংশনটা এই ক্ষেত্রে ডিবাগিং এর জন্য আমরা যেটা করতে পারি প্রথম ফাংশনটা ঠিকঠাক কাজ করলো কিনা এটা একটু দেখে নেই স্ট্রিং এক্স postfix okay cout okay এমন একটা কিছু দিতে হবে যেটা এখানে নাই ধরো এরকমই দিলাম ওকে দিয়ে তারপরে আমরা এখানে x কে প্রিন্ট দিলাম so
আমাদের বেশিক্ষণ লাগবে না, আমরা একটু সময় ডিবাগিং করে এটা শেষ করে দিব, মানে আশা করি পেয়ে ফেলবো। জি, এটা কেন রে বাবা? হুম, আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো হয়েছে কি হয় নাই? বোঝার অবশ্য একটা ওয়ে আছে, সেটা খুবই সহজ ওয়ে। শেষে হচ্ছে 9+টা শেষে আসতেছে, সেটা সমস্যা না। আমাদের প্লাস ইনটু এইচ, ইয়েস আরহাম বলো। স্ট্রিং টু ইন্টেক রিটার্ন 0 হবে না, এটা আমি একটু বলছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় একটু বলো। স্যার স্ট্রিং টু ইন্ট এটা ফাংশন লিখছেন যে স্যার, হ্যাঁ, স্ট্রিং টু ইন্ট, str টু ইন্ট, এটাতে ভুল আছে। রিটার্ন 0 কেন দিলেন স্যার লাস্টে? ও রাইট, রিটার্ন 0 কেন দিলাম, সেটাই তো গুড। কিন্তু এইটাই কি একমাত্র সমস্যা কিনা, এটা একটা ব্যাপার। এটা তো ঝামেলা করতেছে। রিটার্ন 0 দেওয়া তো মোটেই ঠিক হয় নাই। তো তুমি যে ধরে ফেলবে এটা তো আমি বুঝি নাই, কিন্তু এখন আমাদের একটা রেজাল্ট আসতেছে, কিন্তু এই যে রেজাল্টটা আসতেছে এটা কি ঠিক কিনা আমরা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো একটু ক্যালকুলেটর বের করতে হবে। ক্যালকুলেটর বের করে আমরা একটু হিসাব করি। ধরো এখানে 16 হচ্ছে 2 দুগুণা 4 4 দুগুণা 8, তার মানে এখানে আসতেছে 2। 25 দুগুণা 50, 50, তার মানে হচ্ছে 7 ঠিক ইন্টু আছে স্যার রেজাল্ট। 9 8 5, ঠিক আছে তো? মাইনাস হচ্ছে 50। ওকে, সো এতটুকুর এই প্যারেনথেসিস এর মধ্যে রেজাল্ট আসতেছে আমার 6 8 4 5 ইন্টু 99, ঠিক আছে? তারপরে আমার কত আসবে? ইন্টু 99 এর পরে প্লাস 65 প্লাস 9, প্লাস 65 প্লাস 9। মিলছে নাকি রেজাল্ট? আরে মিলে গেছে তো। তার মানে সাকসেস, খুব কম সময়ের মধ্যেই আমরা ডিবাগিং করে শেষ করতে সক্ষম হলাম। আচ্ছা গুড, তোমরা অনেক হেল্প করেছো। এই যে বিশেষ করে এই ধরনের জিরো রিটার্ন, তারপরে এগুলি আসলে আমি করা যাবে, কিন্তু কম সময়ের মধ্যে, বা ডিবাগিং একবার ভুল করে ফেললে ডিবাগিং করাটা খুবই টাফ। ওকে, সো হলো আমাদের মানে রেজাল্টটা আসলো। সো এখানে দেখো অনেক কিছু ডিপেন্ডেন্সি বা অনেক কন্ডিশন ধরে কিন্তু আমরা করেছি, বা অনেক জিনিসপত্র আমরা ধরে নিয়েছি, এবং কোনো এরর, ডাটার মধ্যে কোনো এরর থাকবে না, এই ধরনের জিনিসই কিন্তু আমাদের ধরে নেওয়া। তো সেইভাবে করলে আসলে হবে না। তোমরা এটাকে আরো ইফিশিয়েন্ট করার চেষ্টা করবা, যাতে কোনো ধরনের, আমি ইকুয়েশনের মধ্যে কোনো একটা এরর দিলাম, প্যারেনথেসিসের এদিক ওদিক দিলাম, সেই জিনিসগুলা, বা রেজাল্টটা ধরো আমরা ধরে নিয়েছি ইন্টিজার আসবে, সেটাকে ফ্লোটিং পয়েন্ট করা, এই জিনিসগুলো একটু হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, তারপরে এখানে আমরা ধরো এই 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 কয়টা অপারেন্ডই আসবে সেটা ধরে নিয়েছি, এছাড়া যদি কোনো অপারেন্ড আসে তাহলে কি হবে সেটা বলা একটু মুশকিল আমাদের এখানে।
ওকে, সো এইগুলা কিন্তু এখানে কোনো ধরনের এরর হ্যান্ডেল কিন্তু আমরা এখানে করি নাই। সো এটা একটা ব্যাপার। প্লাস এখানে আমরা STL ইউজ করেছি, পুশব্যাক। এটা আমি পুশব্যাক ইউজ করেছি এটার একটাই কারণ এই ধরনের ভেক্টর দিয়ে যেটা করা যায় সেটা অ্যারে দিয়ে মোটামুটি করা যায়, কিন্তু এখানে এই যে আমরা ভেক্টরটা যে রিটার্ন করতেছি, অ্যারে তো তুমি রিটার্ন করতে পারবা না, এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে তুমি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করবা, এই জিনিসগুলো একটু চিন্তা করবা আর কি। তো যাই হোক, আজকে আমি মনে করেছিলাম যে হয়তো শেষ করতে পারবো না, কিন্তু শেষ হলো, যদিও 15 মিনিট সময় বেশি নিয়েছি, এবং বিভিন্ন কারণে 30 মিনিট পরে শুরু করেছি। ওকে, সো তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা এখানে? না থাকলে আমরা আজকে এখানে শেষ করি, কি বলো? শেষ করতে পারি আমরা? স্যার সিসকোর কোর্সের ব্যাপারে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই কন্টেন্ট রিলেটেড আর কোনো কোশ্চেন যদি না হয় তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করব। ওকে, তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিলাম। থ্যাংক ইউ।